বাবা মটর কলাই গোল গোল যাতে ভাঙে না, ওই পাড়ার শাশুড়িরা বউ মাছে না, তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা, আদা খেয়ে বোঝের বাবা হাঁটছে গাদা গাদা, আর ড্যাং 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 জামাই এসেছে বাবা ফ্যান কাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে, পান খেয়েছি পিঠ ফেলেছি দাঁত পড়েছি ছোলা, আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা, হেঞ্চার ফুল টোকা টোকা কানে খুঁজেছি, বর্ধমানের ডালাই এতে লুচি ভেজেছি। এ বেশি টাকাস নে দিয়ে দেবো, কেন্দ্র করে যাবি। নমস্কার বন্ধুরা, বলছে বাংলায় স্বাগত। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় রয়েছি, কার সাথে রয়েছি আমি বহুরূপী 2024 সালের শ্রেষ্ঠ সিনেমা বাংলা সিনেমা জগতে সাড়া ফেলে দিয়েছে সেই বহুরূপী সিনেমার যে লিড ক্যারেক্টার বলা চলে বা নাম যে চরিত্র, সেই বহুরূপী আমার সামনে রয়েছে। নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন, কেউ যদি নাও শুনে রাখেন, নামটা একবার শুনে নেব। আমার নাম ননিচূড়া দাস বাউল। আচ্ছা, ননিচূড়া দাস বাউল, তার সামনে আমরা রয়েছি। প্রথমেই আমি জিজ্ঞাসা করব, কেমন লাগছে ইন্ডাস্ট্রিতে? আমি ইন্ডাস্ট্রিতে কাজ করে কি আর বলবো, মানে নিজেকে বলবার মতো কোনো আমার ভাষা নেই। খুবই ভালো লাগছে, খুব আনন্দ লাগছে আমাকে। আচ্ছা, জানতে চাইবো যে যোগাযোগ, চলচ্চিত্র জগতের সাথে যোগাযোগটা কিভাবে? চলচ্চিত্র জগতে যোগাযোগটা আমার প্রথমত অনেক দিন থেকে শিবু স্যার আমাকে খুঁজেছেন, উনি যোগাযোগ করতে পারেননি, যেহেতু আমার কোনো ফোন নাম্বার বা কোনো আমার অ্যাড্রেস দেওয়া ছিল না। তো আমি কোনো এক গ্রামে পারফরমেন্স করেছিলাম, সেখানে কোনো এক ব্যক্তি আমার প্রোগ্রাম এবং আমার ছড়া একটা রেকর্ডিং করেছিল, করার পরে উনি সেটাকে ফেসবুকে দেন এবং আমার নামসহ বা আমার নাম্বার দিয়ে ওখানে ছাড়েন উনি। সেই নাম্বারটা শিবু স্যারের কাছে পৌঁছয়। শিবু স্যার অর্থাৎ শিবপ্রসাদ মুখোপাধ্যায়? হ্যাঁ, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি বহুরূপী সিনেমার পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে তো শুরুটা করা হয়েছে, পরবর্তীকালে কিভাবে পথ চলা? সেটা এখন বলা যাচ্ছে না, পরবর্তী বিষয়টা। জানতে চাইছি আগামীর কাজ। হ্যাঁ, আগামীর কাজ জানতে চাইছেন, সেটা যেহেতু এখন আমি নিজেও জানি না, তো যোগাযোগ আছে। হ্যাঁ, যোগাযোগ এটুকুই আছে। তো যোগাযোগ পরবর্তীতে নিশ্চয়ই অবশ্য সবাই জেনে যাবে যে কি কাজ আসছে বা কেমনভাবে কাজ হবে, সেগুলো অবশ্যই জানতে পারবে। আচ্ছা, বেশ কিছু বছর যাবত বহুরূপী আপনাদের যে পেশা, এই বহুরূপী পেশার কিন্তু দিনের পর দিন অবনমন হয়ে চলেছে, অবমূল্যায়ন বাঙালি সমাজে, অবমূল্যায়নের কারণেই এই অবনমন হয়ে চলেছে। এই বিষয়ে আপনার কি মতামত? দেখুন, এই বহুরূপী শিল্পী, এই বহুরূপী জগৎটা তো মূলত বহুত প্রাচীনকালের শিল্পী এটা। তো প্রথম জীবন বহুরূপী লাইফে খুবই ভালো ছিল, পরবর্তী স্টেজের মধ্যে বহুরূপী লাইফটা মানে খুবই মানে দারিদ্রতা নেমে এসেছে, এবং দারিদ্রতা নামার কারণ এই বহুরূপী শিল্পীটা যে গ্রামের মধ্যে, গ্রামে গঞ্জে যে সমস্ত এলাকাতে গিয়ে এই বহুরূপী দেখায়, এই বহুরূপীদের সেই পারিশ্রমিক হয় না, এই মেকআপের যা খরচা, সেই খরচা ওঠে না, এবং ড্রেস পোশাকের যা খরচা বেড়েছে তাতে করে ড্রেস পোশাক জোগাতে পারে না। এই হিসাবে বহুরূপী এই জিনিসটা আস্তে 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 লুপ্তর পথে চলেছে। কারণ এই জিনিসটার পেছনে কোনো সফলতা নেই। কারণ এই জিনিসটা যদি একটু সফলতা পায় মানুষের কাছের থেকে, বা এই জিনিসটা নিয়ে একটু যদি ভাবা যায়, তাহলে পরে নিশ্চয়ই এই শিল্পীটা টিকে থাকবে, নাহলে কিন্তু আবার মানে সেই শেষে। জানতে চাইবো, ননিচূড়া দাস বাউল শুরুর দিন থেকে আজকের ননিচূড়া দাস বাউল, এই জার্নিটা যদি একদম সংক্ষেপে বলা হয়, মানে কিভাবে ব্যাখ্যা করবেন? মানে কি ছিলেন প্রথম দিকে, কি বা তারপরে পরবর্তীকালে কিভাবে এই জায়গায় আসার, ছোট করে যদি আপনার একটু ডেসক্রিপশন দেন। কারণ আজকে আমি ননিচূড়া দাস বাউল, বহুরূপী ননিচূড়া দাস বাউল। কারণ প্রথম জীবনে ছোটোর থেকে আমি 5 বছর বয়স থেকে আমি বহুরূপী
আমার বাবার কাছ থেকে দেখেছি এবং শিখেছি বা করছি। তার সাথে সাথে আমি বাউল হয়েছি, যারাই হরির দাস মানে হরির গুণগান গায় তারাই হরির দাস। তো আমি ননীচোরা দাস বাউল হরির গুণগান গাই বলে। আর এই বাউল গানটা আমার খুব ভালো লাগতো ছোট থেকে, এবং এই বাউল গানটা আমার শেখার মূল উদ্দেশ্য হচ্ছে যে একদিন আমি গ্রামে বাবার সাথে যাই, গ্রামে গিয়ে একটা জায়গাতে একটা গান বাজে, বীরভূমের এই রাঙামাটি রাঙা আমার দেহ মন, এই মাটিতে জন্মে ধন্য এই বাউল জীবন। তা এটা হচ্ছে আমি যে গুরুর কাছ থেকে বর্তমানে শিক্ষা করেছি বা করছি এখনো, আদি কার্তিক দাস বাউল, বঙ্গভূষণ, বীরভূম লাভপুর, ওনারই গান। তো সেই গানটা শুনে আমার খুব ভালো লেগেছিল এবং আমি ছোট থেকে বাউলটাও খুব ভালোবাসি। তা এই বাউল গানটাকে আমি তখন দেখলাম যে খুব ভালো লাগছে বাউল গানটা, আমি একটু যদি শিখতে পারি এটা প্রচেষ্টা করলাম। তো আমি সেই গ্রামে এই গানটা শুনে এসে বাবাকে বললাম যে বাবা আমি একটু বাউল গান গাইবার ইচ্ছা আসছে, তো আমি শিখতে পারি বাবা? বাবা বলছে হ্যাঁ, কেন পারিস না, শেখ। তো বাউল গান ওই ক্যাসেটটা শুনে এসে রাস্তার মধ্যে আমি গানটা গাইতে গাইতে যাচ্ছি। তারপর আমি বাড়িতে এসে বাবাকে বললাম বাবা একটা যদি আমাকে গাবু কিনে দাও। তা আমাদের তো খুবই অর্থ অভাবী, খুবই গরিব ক্ষুদ্র শিল্পী আমরা, তো গাবুটা কিনবার মতো পয়সা ছিল না সেই সময়ে। তা বাবা বললো ঠিক আছে, তুই বললি বাবা এখন তো কিনবার মতো আমার সামর্থ্য নেই, তা যখন বলেছে আমি তোকে পরে এনে দেবো, পয়সা হলে এনে দেবো। ঠিক আছে, তাহলে এখন আমাকে কাজ করতে গেলে কী করতে হবে? বাড়িতে গিয়ে আমি একটা ভাবলাম যে কি করা যায়। তো হরলিক্সের যে কোটোগুলো দোকানে পাওয়া যেত, তো সেই হরলিক্সের কোটো, ফাঁকা কোটো, আমি দোকান থেকে একটা চেয়ে নিয়ে এলাম। নিয়ে এসে সেটাকে ফুটো করলাম, করে বাড়ির থেকে যে লাইলনে যে সবগুলো পাওয়া যেত ওইখান থেকেই সেই দড়ি একটা বার করে আমি ফুটো করে ওই গাবু তৈরি করলাম। ওখান থেকেই আমি গান গাইতে শুরু করলাম। বেশ কিছুদিন গিয়ে প্র্যাকটিস করার পর তখন আমি দেখলাম এরকমভাবে তো হবে না, তো আমাকে নিশ্চয়ই গুরু করতে হবে, নাহলে পরে আমি এগোতে পারবো না। তো আমি সেই মুহূর্ত সেই অবস্থাতে আমি বাবাকে বলি যে আমি ক্যাসেটে যার গান শুনলাম যে কার্তিক দাস বাউল, ওনার কাছ থেকে আমি গান শিখতে চাই বাবা। তা বাবা বললেন ভালো জিনিস, শেখ। তা একদিন আমি কার্তিক দাস বাউলের বাড়ি যাই, যিনি এখন বর্তমানে আমার গুরুজি, বঙ্গভূষণ কার্তিক দাস বাউল, আদি কার্তিক দাস বাউল, বীরভূম লাভপুর। ওনার কাছে গিয়ে আমি এই গান সংগ্রহ করি। গান সংগ্রহ করার পর আমি গাইতে 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 গুরুজির গান বেশ কিছু তুললাম। তোলার পরে আমি নিজে গান লেখা, আমি নিজে সুর করা, এগুলো একটু একটু করে বাস। আপনি হয়তো জানেন কিশোর কুমার, পরবর্তীকালে সোনু নিগম, হিমেশ রেশমিয়া, এমন বেশ কিছু ভারতবর্ষে স্বনামধন্য গায়ক বা সুরকার রয়েছেন যারা প্রথম জীবনে গায়ক এবং পরবর্তীকালে তারা কিন্তু অভিনেতা হিসেবেও নামডাক করেছেন। আমরা কি আগামী দিনে দেখতে পারবো যে ননীচোরা দাস বাউল তার গান অর্থাৎ তার বাউল এই পেশা তার সত্তার সাথে সিনেমা জগতেও আগামী দিনে বিশেষ নাম করবে? সেটা এখন ভাবা তো আমার মানে দূরের কথা, কারণ আমি জানি না যে অত দূর আমি পৌঁছতে পারবো কিনা। তবে আমি এইটুকু আশা করব, মানুষ যদি ভালোবাসে, মানুষ যদি আমাকে চায়, মানুষ যদি আশীর্বাদ করে, অবশ্যই যেতে পারবো। একদম শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছি আমাদের আজকের এই সাক্ষাৎকারের, এবং এই সাক্ষাৎকার যখন ননীচোরা দাস বাউলের নেওয়া হচ্ছে সেখানে সেই ছড়া বা সেই যে সংলাপ সেটা আমরা শুনবো না, যেটা সারা ভারতে সাড়া ফেলেছে, এমনকি সারা পৃথিবীর বাঙালিদের কাছে সাড়া ফেলেছে। আমরা সেটা কিন্তু শুনে নেব অবশ্যই, সেই লোভ তো অবশ্যই সামলাতে পারি না, আমরা শুনে নেব সেই সংলাপটা। একদম বলবো। তো আজকে এই যে ছড়ার কথা দাদা বলছেন, কারণ এই ছড়াটা আজকে দেশ বিদেশে ছড়িয়ে গেছে, আমার গান দেশ বিদেশে ছড়িয়ে গেছে, সেটা একমাত্র কার জন্য? পিছনের মূল মেরুদণ্ড হচ্ছে আমার শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং আমার নন্দিতা রায়। এনাদের জন্য এটা সম্ভব হয়েছে, না তো সম্ভব হতো না। আজকে আমি এই যে শো করছি বা আমি দেশ বিদেশে ঘুরছি, তার জন্য আমাকে ব্ল্যাক আইন ইভেন্ট হাউসে আমাকে
পরিচালনা করছেন সেটা দেবশ্রীদি, উনি এখন ম্যানেজমেন্ট করছেন। আর আশা করব যে আমি আরও নতুন নতুন কিছু কাজ নিয়ে আসার, আরও মানুষের মনের মধ্যে যাতে দাগ কাটতে পারি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এই ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা চাইবো, অবশ্যই চাইবো আগামী দিন ননীচোড়া দাস বাউল ঠিক ততটাই সফলতা লাভ করবে যতটা আমরা কিন্তু দেখেছি সঙ্গীত জগতে কোনো একটা সময় কিশোর কুমার, সোনু নিগম, হিমেশ রেশমিয়া এই ধরনের যারা গানের জগতের সাথে যুক্ত ছিলেন, পরবর্তীকালে রূপলী পর্দাতেও তারা সমানভাবে জনপ্রিয় হয়েছে, সফলতা লাভ করেছে। আগামী দিন ননীচোড়া দাস বাউলের অবশ্যই ভালো হোক এই কামনা করে আজকের প্রতিবেদন আমরা শেষ করছি। আমরা আবার আসবো আগামী দিন, আগামী কোনো এপিসোড নিয়ে, সাথে থাকবেন।